আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 26 ভাই দেখো, আজকে তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, এসএসসির কেমিস্ট্রির 3য় নম্বর অধ্যায়। এবং আজকের এই ক্লাস যারা করবে না, আজকের এই ক্লাস থেকে তোমাকে আমি এইটা গ্যারান্টি দিতে পারি যে একটা সিকিউ তুমি পাবেই পাবে। কারণ হচ্ছে আজকে আমরা দেখবো যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। বা তোমাদের এসএসসি এক্সামে, বিলিভ মি, এসএসসি এক্সামে এই টপিক থেকে একটা সৃজনশীল আসবেই। কারণ 3য় অধ্যায়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা। সো আজকে আমরা দেখব যে তুমি কিভাবে এই পার্টটুকু দেখলে একটা সৃজনশীল তুমি নিশ্চিত করতে পারো। তো চলো শুরু করি। দেখো ভাইয়া, এসএসসি 26 তাই না, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, এটা স্পেশালিস্ট কি এসএসসি 26 এর জন্য, যারা সামনে টেস্ট পরীক্ষা দিবা। এই টেস্ট পরীক্ষায় তুমি এটা থেকে আনসার করতে পারবা কিন্তু। সো যারা যারা তোমরা ভিডিওটা দেখতেছো ভাইয়া, তোমাকে এই কনসেপ্টটা এমন ভাবে বিল্ড আপ করে দিব, কোনো সৃজনশীলে তুমি আটকাবে না। এই রিলেটেড এই একটা সৃজনশীলের মাধ্যমে তুমি অনেক সৃজনশীলই কভার করতে পারবে এই অধ্যায়ে। তো চলো শুরু করি। সেটা কি দেখো ভাইয়া, আমরা কি পড়বো আজকে? ইলেকট্রন বিন্যাস। দেখো, বুর মডেল অনুযায়ী আমাদেরকে কিন্তু 4টা প্রধান শক্তি স্তর দেওয়া হয়েছে। কয়টা প্রধান শক্তি স্তর দেওয়া হয়েছে ভাইয়া? 4টা। খাতা কলম নিয়ে এগুলো লিখে ফেলো আজকে যা যা দিব, কারণ সবগুলো ইম্পর্টেন্ট। নোট করতে হবে, নোট ছাড়া কিন্তু তুমি এইটা থেকে আনসার করতে পারবে না, পরে ভুলে যাবা। ওকে, সো খাতা কলম নিয়ে বসে পড়ে এবং নোট করো। দেখো কি, বুর মডেল অনুযায়ী আমাদের 4টা প্রধান শক্তি স্তর দিছিল। বুর কি দিছিল আমাদের? 4টা প্রধান শক্তি স্তর দিছিল, কে, এল, এম, এন। এটা তো আমরা জানি যারা বুর পরমাণুর মডেল পড়ে আসছি, তাই না? সো এই যে 4টা প্রধান শক্তি স্তর, প্রথমত আমাদের জানতে হবে যে এই যে প্রধান শক্তি স্তরগুলো আছে না ভাইয়া, এগুলাতে সর্বোচ্চ ইলেকট্রন কতটা ধারণ করতে পারে। এটা আমরা কিভাবে জানবো? খুবই ইজি। দেখো যে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা কি ভাইয়া? 2n²। এখন আমাদের প্রশ্ন অনেকের হচ্ছে কি, এই এনটা কি? এনটা হচ্ছে এই যে ভাইয়া, আমরা জানি না যে 4টা প্রধান শক্তি স্তর, যখন আমাদের প্রথম শক্তি স্তরের কি, কে, তার মানে কি, যখন এন এর মান আমাদের 1, তখন আমরা কি পাই? প্রথম শক্তি স্তর পাই। তার মানে কে এর জন্য আমাদের এন এর মান কি ভাইয়া? 1। বুঝা গেছে? তারপরে দেখো, তারপরে যদি আমরা এল এর জন্য আমাদের এন এর মান কত ভাইয়া? 2, এম এর জন্য কত? 3, আর এন এর জন্য 4। এইটাই তো আমাদের বুর দিছিল যে আমাদের যে 4টা প্রধান শক্তি স্তরের মধ্যে এই যে কে, এল, এম, এন, যখন এন এর মান, প্রধান শক্তি স্তর এন এর মান যখন 1 হবে, তখন আমরা কি পাবো? কে শেল পাবো, প্রথম শক্তি স্তর পাবো। তারপর দ্বিতীয় শক্তি স্তর কি? এল, মানে যখন এন এর মান 2 হবে। তারপরে এন যখন 3 হবে, তখন আমরা এম শক্তি স্তর পাবো। আর এন যখন 4 হবে, তখন আমরা কি পাবো ভাইয়া? কি পাবো? এন পাবো। তাহলে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কি? 2n²। তাহলে দেখো তো, আমরা এই যে কে আছে না, এই কে এর জন্য, এই কে এর জন্য আমাদের এন এর মান কত ভাইয়া? কে এর জন্য তো আমাদের এন এর মান হচ্ছে 1। তাহলে ইলেকট্রন এই কে শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখো, 2n² বসায় দাও, বা কিছু না, জাস্ট 2n² বসায় দাও। 2n², এন এর জায়গায় কি হবে? এই যে 1 2 3 4, দ্যাটস ইট। তাহলে তুমি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি পাবা। দেখো কিভাবে, তাহলে 2n² দিলাম, 2, সূত্রের 2 আমরা বসাইছি। কে এর জন্য ভাইয়া এন এর মান কত? 1। তুমি এখানে 1 বসায় দাও না। কে এর জন্য এন এর মান কত ভাইয়া? 1। 1 এর উপরে স্কয়ার দিলেও কি 1ই হবে। তাহলে 2 × 1² মানে কি? 2। তার মানে ভাইয়া আমাদের যে এই যে কে এর জন্য, মানে প্রথম শক্তি স্তরে আমরা সর্বোচ্চ ইলেকট্রন কয়টা পাবো? কয়টা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে? সেটা হচ্ছে 2টা। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ভাইয়া। তোমাকে এমসিকিউতে দিতে পারে যে কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 2টা। তুমি সূত্রের মাধ্যমে বের করতে পারবা। ইজি, খুবই ইজি এবং খুবই সিম্পল। তারপরে দেখো, তারপর হচ্ছে এই যে এল, এল এর জন্য ভাই আমাদের এন এর মান কত? 2 কিন্তু, কারণ কি দ্বিতীয় শক্তি স্তর কি? দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে এল। তাহলে এল এর জন্য আমরা এন এর মান কত পাইছি? 2 পাইছি। তার মানে এইখানে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? জাস্ট 2n² লাগা দাও, 2n² লাগা দাও, দ্যাটস ইট। তারপরে কি 2 হচ্ছে সূত্রের, তারপরে কি এই এন এর মান কত? 2, এন এর উপরে আমরা স্কয়ার দিলাম, তাহলে কি হবে? 2² মানে কি 4। তাহলে 2 × 4 কি হবে? 8। তার মানে আমরা এই যে এল শক্তি স্তরের জন্য আমরা সর্বোচ্চ ইলেকট্রন পাবো কয়টা? 8টা। কয়টা পাবো ভাইয়া? 8টা। তার মানে এই হচ্ছে আমাদের সূত্র। যে তারপরে যদি আমরা এম এর জন্য দেখি, তাহলে এম এর জন্য এন এর মান কত ভাইয়া? 3। তাহলে 2n² লাগাও, 2 × 3² তাহলে 3 3 9, 2 × 9 তাহলে কি হবে? 18টা ইলেকট্রন। এখন দেখো, আমরা এইটা একটু আমরা দেখার চেষ্টা করি যে আমাদের যে এই যে শক্তি স্তরগুলো, এগুলো একটু দেখার চেষ্টা করি যে আমরা তো জানি বুর আমাদের যেভাবে দিছিল সেটা হচ্ছে এরকম। প্রথম হচ্ছে আমাদের এই যে নিউক্লিয়াস থাকে, এই যে নিউক্লিয়াসের পরে এই যে একটা প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর,
এই হচ্ছে তৃতীয় শক্তি স্তর, আমরা এই তিনটা আঁকলাম। সো আমাদের বলছে কি এই যে প্রথম শক্তি স্তরে ভাই কয়টা থাকে, দুইটা থাকে, এই যে দুইটা ইলেকট্রন থাকে। তার মানে কি এই যে প্রথম শক্তি স্তরে ভাই আমাদের কয়টা ইলেকট্রন থাকতেছে, দুইটা ইলেকট্রন থাকতেছে। এই যে আমরা সর্বোচ্চ শক্তি স্তর, সর্বোচ্চ কয়টা, দুইটা, এর উপর কিন্তু আমরা দিতে পারবো না। তারপরে দেখো এই যে এল শক্তি স্তর, এল শক্তি স্তর কোনটা ভাই, দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে এল শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে আমরা কয়টা ইলেকট্রন পাই, 8টা ইলেকট্রন পাই। তাহলে 8টা ইলেকট্রন আমরা কিভাবে বসাবো, একটা জিনিস মাথায় রাখবা, ইলেকট্রন কিন্তু জোড়ায় বসে। কিভাবে বসে ভাইয়া, জোড়ায় বসে। তাহলে তুমি জোড়ায় জোড়ায় বসায় দাও, এই যে দুইটা, এখানে আবার দুইটা, এইখানে আরো দুইটা দিবা, এইখানে আরো দুইটা দিবা। সো আমাদের কিন্তু বুর অনুযায়ী, বুর পরমাণুর মডেল অনুযায়ী আমরা ইলেকট্রনগুলোকে এইভাবে আমরা দেখতে পাইতাম। হ্যাঁ, সো এখানে কয়টা, 8টা ইলেকট্রন, দেখো 2টা 4টা 6টা 8টা, এই 8টা ইলেকট্রন এল শক্তি স্তরে আমরা বসাতে পারবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে এম শক্তি স্তর, যে এখানে তো সর্বোচ্চ 18টা ইলেকট্রন বসে, তাহলে কি এইখানে আমরা কি করব, এখানে কি 18টা দিয়ে দিব, 2টা 4টা 6টা আর হচ্ছে 8টা, আমরা 8টা দিলাম। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া এই যে শক্তি স্তর, এই শক্তি স্তরে তো 18টা বসে, কিন্তু আমরা এখানে 8টা দিলাম কেন? কারণ হচ্ছে ভাইয়া এই যে শক্তি স্তর, এই শক্তি স্তরগুলো সর্বোচ্চ 8টা ইলেকট্রনই ধারণ করতে পারে। এখন আমরা জানি যে এই যে শক্তি স্তর, এম শক্তি স্তর কয়টা ধারণ করতে পারে ভাইয়া, 18টা, কিন্তু এখানে 8টা কেন? এই 8টা দেওয়ার পরে যখন আমরা আরেকটা শক্তি স্তর রাখবো, এই যে বাকি ইলেকট্রনগুলো কিন্তু ওই আরেকটা শক্তি স্তরে চলে যাবে। কিন্তু এটা কেন হচ্ছে, আমাদের এইখানে কিন্তু দেখাইতেছে 18টা, বাট আমরা এইখানে পাইছি কয়টা, 8টা। সো এইটাই আমরা একটু দেখার চেষ্টা করব যে এইটা কেন হয়। এইটা বুঝতে হলে আমাদের যাইতে হবে কি ভাইয়া, উপশক্তি স্তরে, এবং উপশক্তি স্তরের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আধুনিক ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়। তো ভাই দেখো এখন আমরা যেটা দেখবো সেটা কি, সেটা হচ্ছে উপশক্তি স্তর। তুমি উপশক্তি স্তর যদি বুঝো তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে আধুনিক ইলেকট্রন বিন্যাস হয়, আধুনিক পদ্ধতিতে তুমি কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। সেটা হচ্ছে দেখো উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করি। ভাই দেখো আমরা যখন বুর মডেল অনুযায়ী যে প্রধান শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, আমরা এন দ্বারা প্রকাশ করতাম। আর ওই এন এর মধ্যেই কয়টা ছিল, আমাদের শক্তি স্তর ছিল না 4টা, সেটা হচ্ছে যেমন ওই যে কে এল এম তারপরে এন ছিল না, এই 4টা ছিল প্রধান শক্তি স্তর। ঠিক তেমনি ভাবে আমাদের দেখো এখানে উপশক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করি, বাট উপশক্তি স্তরগুলো হচ্ছে এস পি ডি এফ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই এই 0 কি, 1 কি, 2 কি আর 3 কি? তাহলে এদিকে একটু লক্ষ্য করো যে এল এর মান 0 থেকে ভাইয়া n-1 পর্যন্ত হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট, সেটা কি ভাইয়া, সেটা খুবই ইজি। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, এইটা একটু মাথায় রাখবা যে পর্যন্ত কথা, তার মানে কি 0 থেকে শুরু হবে n-1 পর্যন্ত গিয়ে থামবে। তাহলে কিভাবে দেবো, যখন আমরা n এর মান যখন 1, দেখো ভাইয়া n এর মান যখন 1, তার মানে কি কে শক্তি স্তর, এই যে কে শক্তি স্তর পাইছি, তাহলে কে শক্তি স্তরের জন্য আমাদের n-1 কে তো হবে, দেখো n-1, n তো 1 তাই না, তাহলে 1 থেকে 1 গেলে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। আর এইখানে দেখো যখন এটা হচ্ছে এল এর মান তাই না, এগুলো হচ্ছে এল এর মান, তখন এল এর মান যখন 0 ভাইয়া তখন আমরা এস উপশক্তি স্তর পাচ্ছি। দেখতেছো খুবই ইজি। তারপর যখন আমরা এন এর মান, এই যে এন এর মান যখন আমাদের 2, এই এন এর মান যখন 2 তখন আমরা কি পাচ্ছি ভাইয়া, এল শক্তি স্তর পাচ্ছি। কি পাচ্ছি, এল শক্তি স্তর পাচ্ছি। আর এল শক্তি স্তরের জন্য আমরা কি পাবো, সেটা হচ্ছে 2-1। দেখো n-1, এন এর মান কত, 2 বসায় দাও, তারপরে -1, তার মানে 1। যখন আমাদের এল এর মান 1 হবে তখন আমরা কি পাবো ভাইয়া, পি শক্তি স্তর পাবো। কি পাবো, পি শক্তি স্তর পাবো। তারপরে দেখো এন এর মান যখন 3 হবে, এইটা দেখো যে এন এর মান যখন 3 হবে তখন তুমি জানো যে এম শক্তি স্তর, এম শক্তি স্তরের জন্য আমাদের উপশক্তি স্তর কি থাকবে, সেটা হচ্ছে দেখো n-1, n-1 মানে কি, এই যে 3 বসায় দাও -1, তার মানে 2। যখন আমরা এল এর মান 2 পাবো তখন আমরা কি পাবো, ডি শক্তি স্তর। কনসেপ্ট তো समझ में आ गया, হ্যাঁ ইজি না, খুবই ইজি। তারপরে দেখো, তারপর হচ্ছে এই যে এন এর মান যখন ভাই আমরা 4 পাবো তখন কি আমরা জানি, এই যে এন শক্তি স্তর। আর এন শক্তি স্তরের জন্য n-1, n-1 মানে কি 4-1, 4-1 মানে 3। ভাইয়া যখন এল এর মান তুমি 3 পাইবা মানে কি এফ শক্তি স্তর পাইবা। এখন আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে, আচ্ছা ভাই এই যে এল এর মান যখন 2 বললাম, 3 বললাম, 1 বললাম, পি পাইবো, ডি পাইবো, এফ পাইবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে কিন্তু ভাইয়া তোমার এস অরবিটালও কিন্তু আছে, এইখানে কিন্তু এস পিও আছে, এইখানে কিন্তু এস পি ডি এই তিনটাও আছে। কিভাবে আছে
দেখো আমরা একটু এখন বোঝার চেষ্টা, এটা তো আমরা বুঝছি, এটা বুঝছি না ভাইয়া, এটা তো বুঝছি যখন আমাদের উপশক্তি স্তর কি এল দ্বারা প্রকাশ করা হয়। আবারও বলতেছি ভাই, এগুলো নোট করো, নোট করে তারপরে দেখবা যে খুবই সহজে তুমি একবার রিভিশন দিলে, আর যদি তুমি এইটা পড়ার পর ওই রিলেটেড সিকিউ সলভ করো, দেখবা সবগুলো সিকিউ তুমি করতে পারবা এবং এমসিকিউ কোনোটাই তুমি আটকাবা না। তাহলে কি করবা, দেখো তুমি এগুলো নোট করো যে উপশক্তি স্তর কি এল দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তরগুলো হচ্ছে এস, পি, ডি, এফ। এল এর মান যখন 0 তখন আমরা এস অরবিটাল পাবো, এল এর মান যখন 1 তখন আমরা পি অরবিটাল পাবো, এল এর মান যখন 2 তখন আমরা ডি অরবিটাল পাবো, এল এর মান যখন 3 তখন আমরা কি পাবো ভাইয়া, তখন আমরা এফ অরবিটাল পাবো। মানে কি উপশক্তি স্তর। আর এল এর মান কোথা থেকে কোথা পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। যখন আমাদের n এর মান 1 হবে তখন কে শক্তি স্তর, এই যে এটা তো আমরা জানি। তার মানে কি n এর মান যখন 1 থাকে তখন আমরা l এর মান 0 পাই, আর 0 পাইলে তখন আমরা s শক্তি স্তর পেয়ে থাকি। তারপরে দেখো n এর মান যখন 2 তখন আমরা l শক্তি স্তরের জন্য আমরা কি পাই, n-1 মানে 2 - 1 1, l এর মান যখন 1 তখন আমরা p শক্তি স্তর পাই। এখন দেখো আমরা দেখবো যে এই যে বললাম যে এই যে ডি অরবিটাল যেটা বলছি ডি পাই, এল এর মান যখন 2 তখন আমরা এস পিও পাই। এই যে এন শক্তি স্তর, এন যখন মানে 3 তখন কি এম শক্তি স্তরে। এটা একটু দেখি সেটা কিভাবে, দেখো যখন ভাইয়া এটা একটু মুছে ফেলি, হ্যাঁ এটা একটু মুছে ফেলি। যখন দেখো এন এর মান যখন আমাদের 1, হ্যাঁ দেখো এইটা একটু দেখো, এন এর মান যখন 1, ভাই এগুলো নোট করে রাখছি যে এন এর মান যখন 1 তখন আমরা কি পাইছি, এল 0 পাইছি। দেখো এন এর মান যখন 1 তখন আমরা কি পাইছি, এল পাইছি, এল এর মান 0 হয়ে যায়। তাহলে আমরা এটা তো জানি যে এখানে দেখছিলাম না যে এস, পি, ডি, এফ, হ্যাঁ 0 1 2 আর হচ্ছে 3, এটা তো দেখছি আমরা। তার মানে কি তখন আমরা কি পাইবো ভাইয়া, এখানে আমরা পাইবো এস শক্তি স্তর। এন এর মান যখন 1 হবে তখন আমরা পাইবো ভাইয়া কেন 1s, মানে প্রধান যে নাম্বার এন এর মান 1 বসবে, আর এস এল এর মান 0 এর জন্য আমরা কি পাইছি, এস পাইছি উপশক্তি স্তর। তারপরে দেখো এন এর মান যখন ভাই 2 হবে তখন এল এর মান কত পাইছি আমরা, এল এর মান পাইছি কত 1। এখন এই যে 1 বলছে 0 থেকে 1 পর্যন্ত, তার মানে 0 1, ব্যাপারটা বোঝা গেছে। এখানে কিন্তু 0 1 কেন ভাইয়া 0 1, কারণ হচ্ছে এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে n-1 পাইছি আমরা 1, তার মানে 0 থেকে শুরু হবে 0 এবং 1। তার মানে কি এখানে আমরা উপশক্তি স্তর পাইবো দুইটা। কয়টা পাবো ভাইয়া, দুইটা উপশক্তি স্তর পাবো। সেটা কি রকম দেখো, সেটা হবে এরকম যে প্রথমে কি 2, তার মানে 2s, আর কি হবে ভাইয়া 2, এল এর মান 1 এর জন্য আমরা কি পাবো, পি পাবো, তার মানে 2p পাইছি। বুঝা গেছে। এন এর মান যখন 2 তখন এল এর মান কি হতো 0 এবং 1। কেন 0 1, কারণ হচ্ছে এন এর মান হচ্ছে, এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এইটা তো একটু মনে রাখতে হবে, তাই না। তারপরে দেখো, তারপর যখন আমরা এই এন এর মান যখন আমরা 3 ধরবো তখন এল এর মান কত, এল এর মান হচ্ছে ভাইয়া 2। এই যে 2, এল এর মান আমরা কত পাইছি, 2 পাইছি। আর আমরা জানি এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, মানে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2 পর্যন্ত যদি হয় তাহলে এখানে কি হবে ভাইয়া, দেখো এখানে হবে 0 1 2। এখানে যদি আমরা তার মানে তাহলে 0 এর জন্য আমরা কি পাইছি, এস, সরি কনসেপ্ট তো समझ में आ गया, তাই না, কনসেপ্ট একেবারে ইজি। এস, তারপর এটার জন্য পি, এটার জন্য ডি, কনসেপ্ট তো ইজি, ইজি না। তাহলে কি পাবো দেখো, এখানে আমরা পাবো 3টা। কয়টা পাবো, সেটা হচ্ছে 3টা। 3টা কিভাবে পাবো দেখো, সেটা হচ্ছে এরকম যে 3, তো এখানে 3 আছে না, তাহলে তুমি 3 বসাই দাও। 3, 0 এর জন্য আমরা কি পাবো, ইয়েস, 1 এর জন্য 3p, আর 2 এর জন্য 3d। এই হচ্ছে আমাদের যে আধুনিক পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস যে আমরা করি, এইভাবে করে থাকি। তারপরে দেখো যখন ভাইয়া n এর মান 4 হবে কি হবে, ভিডিও স্টপ করো, ভিডিও পজ করে এইটা তুমি একবার নিজে নিজে লেখো, হ্যাঁ ভিডিও পজ করে এটা লিখবা। সো তাহলে কি করব আমরা, এল এর মান কত হবে ভাইয়া 3, কারণ n-1 পর্যন্ত। তাহলে 3 হলে এখানে কি হবে 0 থেকে 3 পর্যন্ত, তাহলে 0 1 2 समझ में आ गया ना 3, তাহলে 0 1 2 3। তো এখানে আমরা কি পাবো দেখো 4 না, তাহলে পাবো 4s, এই যে 0 এর জন্য s, 4p, এই যে 1 এর জন্য p, 4d, এই যে 2 এর জন্য d, 4f, এই যে 3 এর জন্য f পাইছি। তার মানে আমরা পাইছি কি 1s, প্রথম শক্তি স্তরের জন্য আমরা পাই 1s, দ্বিতীয়ের জন্য 2s 2p, তৃতীয়ের জন্য 3s 3p 3d, তারপর হচ্ছে চতুর্থের জন্য 4s 4p 4d 4f। এইভাবে ভাই আমরা উপশক্তি স্তরগুলো পাই। এখন দেখুন
এখন তোমাকে যদি প্রশ্ন করে এরকম, দেখো একটা প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম, তোমাকে যদি এরকম ভাবে প্রশ্ন করে যে প্রশ্ন যদি করে যে 3D না, যদি তোমাকে বলে যে একটা জিনিস যে এটা যদি বলে, দেখো এরকম প্রশ্ন করতে পারে যে এরকম প্রশ্ন করতে পারে যে 2D এটা কি সম্ভব? এটা তোমাদের না, এটা এইচএসসি লেভেলে এরকম প্রশ্ন আসে 2 মার্কের জন্য, যে 2D তোমাদেরকেও দিতে পারে, যেহেতু এইখানে এই কনসেপ্ট আছে তোমাকে দিতে পারে। সেটা হচ্ছে 2D কি সম্ভব? দেখো তো ভাইয়া 2D কি সম্ভব, বা 2S কি সম্ভব, 2S অথবা 2D কি সম্ভব? ইয়েস 2S সম্ভব। বাট যদি প্রশ্ন এইটা করে যে 1P, সরি এটা প্রশ্ন এভাবে করতে পারে যে 1P আর হচ্ছে 2D কি সম্ভব? ভাইয়া দেখো তো 2D সম্ভব না। কারণ কি? দেখো ভাইয়া দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা এল এর মান 2টা পাইছি না, 0 আর হচ্ছে 1। তাহলে 0 1 0 এর জন্য আমরা s অরবিটাল পাই, 1 এর জন্য আমরা p অরবিটাল পাই, d অরবিটাল কি আমরা দ্বিতীয় শক্তি স্তরে পাই না। তাহলে 2D কি সম্ভব? না, এটা সম্ভব না। তাহলে তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবা? এটা এইভাবে ব্যাখ্যা করবা যে আমরা জানি যে l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে আমরা l এর মান দ্বিতীয় শক্তি স্তরের জন্য l এর মান পাই 0 এবং 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে l এর মান যখন 0 1 হয় তখন আমরা 2s এবং 2p পর্যন্ত উপশক্তি স্তর পাই। d জন্য আমাদের নির্ধারিত l এর মান হচ্ছে 2। দ্বিতীয় শক্তি স্তরে আমরা এই দুইটা উপশক্তি স্তর পাই, d পাই না, যার কারণে 2D কি অসম্ভব। তারপরে 1p কি সম্ভব না, কারণ দেখো প্রথম শক্তি স্তরে আমাদের l এর মান হচ্ছে 0, আমরা একটা মাত্র উপশক্তি স্তর পাই, সেটা হচ্ছে কি s। তাহলে 1p কি সম্ভব? না, সম্ভব না। তাহলে এই প্রশ্নের উত্তরটা ভাইয়া তোমাকে দিতে পারে, ওই যে 2 মার্কের প্রশ্ন আছে না, এটা দিতে পারে, এটা একটু টিপিক্যাল হলেও দিতে পারে, এটা এইচএসসি তে অনেকবারই আসে। সো ভাই দেখো আমাদের কিন্তু উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের জানতে হবে। কারণ হচ্ছে আমরা ওই যে দেখছিলাম না প্রথমে যে উপশক্তি স্তরগুলো, ওই যে KL MN, এখানে যে একটা ঝামেলা হয়েছিল না, এইটার ঝামেলার সমাধান আমরা এইখানে পাবো। কিভাবে পাবো? খুবই ইজি, খুবই ইজি। দেখো কিভাবে, সেটা হচ্ছে যে এই যে উপশক্তি স্তরে, এই যে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে ভাইয়া 2 × 2l + 1। কি ভাইয়া? 2 × 2l + 1। 2 × কি? 2l + 1। এইটা একটু তুমি মাথায় রাখবা যে 2 × 2l + 1। এখন দেখো এই যে n এর মান যখন 1 তখন l এর মান কত? 0। তার মানে আমরা পাইছিলাম s উপশক্তি স্তর। s এর জন্য আমরা কি পাইছিলাম? জাস্ট 1s, কারণ হচ্ছে n এর মান 1। তাহলে এই যে s উপশক্তি স্তরের সর্বোচ্চ কতটা ইলেকট্রন ধারণ করতে পারে সেইটা আমরা বের করতে পারবো ওই সূত্র দিয়ে। কিভাবে বের করবো দেখো, সেটা হচ্ছে এরকম। দেখো তুমি 2 বসাও, ইনটু বলছে 2 × l এর মান কত? প্রথম যে শক্তি স্তর এটার জন্য l এর মান কত ভাইয়া? 0। তুমি এখানে 0 বসাই দাও। 2 × 0 + 1। তাহলে 0 × 0 1 হলে কত হবে ভাইয়া? এটার সাথে যদি 1 যোগ করো 0 এর সাথে 0ই হবে। সরি, কি হবে দেখো, 2 × 0 + 1, তাহলে 2 × 1 মানে কি ভাইয়া? 2। তার মানে কি দেখো, প্রথম উপশক্তি স্তরে মানে প্রথম n এর মান যখন 1, l এর মান আমরা পাইছি 0। s উপশক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। তার মানে s এ, এজন্য ভাই আমরা ইলেকট্রন বিন্যাসে s এর পাওয়ার আমরা ভাইয়া 2 দেই। এজন্য আমরা কি করি, ইলেকট্রন বিন্যাসে দেখবা s এর উপরে আমরা 2 দেই। সর্বোচ্চ ইলেকট্রন 2 এর বেশি আমরা দিতে পারি না। এজন্য কেন ভাইয়া? এই সূত্র থেকে আসছে যে আমাদের উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l + 1। এটা দিয়ে তুমি এইটা, এখন দেখো, এখন যদি তুমি n এর মান ভাইয়া যদি তোমার 2 হয় তখন l কয়টা? l হচ্ছে 2টা। সো ভাইয়া দেখো আমরা আজানের জন্য একটু স্টপ করছিলাম। সো দেখো যখন আমাদের ভাইয়া n এর মান 2 হবে, l এর মান কত? 0 1। তার মানে আমরা কয়টা শক্তি স্তর পাইবো ভাইয়া? আমরা এখানে পাইবো 2টা শক্তি স্তর, মানে 2টা উপশক্তি স্তর পাইবো, এই যে s এবং p। তাহলে কি পাবো? 2s 2p। তার মানে দেখো s এর জন্য আমরা তো পাইছি অলরেডি, কয়টা পাইছি? আমরা জানি 2টা সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে। এখন দেখো তুমি p এর জন্য কয়টা পাবা? দেখো এখানে 2 × 2l + 1, এই সূত্রতে 2 বসায় দাও, ইনটু l এর মান কত ভাই? p এর জন্য l এর মান কত? 1। p এর জন্য l এর মান কত? 1। তুমি এখানে 1 বসায় দাও, +1। তাহলে কি হয় দেখো, 2 × 2 + 1, তাহলে কি হয় 2 × 3, 6টা। তার মানে কি ভাইয়া, যখন আমরা এই যে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা এই সূত্র দিয়ে p উপশক্তি স্তরের জন্য কয়টা পাইছি ভাইয়া? 6টা। এই দেখো 6টা। তার মানে দেখো যেহেতু n এর মান 2, l এর মান কয়টা? 0 1, আর আমরা উপশক্তি স্তর পাইছি 2টা, s এবং p, 2s 2p।
তার মানে দেখো ভাইয়া এল, এটা কি, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে কি কে, এটা কি কে। তো ভাই দেখো যখন দেখো আমাদের যখন এন এর মান ভাইয়া আমরা কি 1 রাখছি, তার মানে কি কে শক্তি স্তর। আমরা দেখছিলাম না ওই যে বুরের মডেল অনুযায়ী কে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ভাইয়া? 2টা। এই দেখো তুমি এই যে কে শক্তি স্তরে তুমি কয়টা পাইছো? 2টা ইলেকট্রন পাইছো। তারপরে দেখো এন যখন 2, এল এর মান কত? 0 1, আমরা 2টা উপশক্তি স্তর পাইছি এস এবং পি, 1 2s 2p 2 and 6। তার মানে দেখো ভাইয়া এন এর মান 2, মানে কি এল শক্তি স্তর। এল শক্তি স্তরে আমরা কয়টা ইলেকট্রন পাইছিলাম? সর্বোচ্চ ইলেকট্রন 8টা। এখন দেখো ভাইয়া এন যখন 3 হয়, এন যখন ভাইয়া 3 হয় তখন এল এর মান কত? এল এর মান হচ্ছে 0 1 2। এন যখন 3, এল এর মান 0 1 2। তার মানে এস পি ডি আমরা কি পাইছি? এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল পাইছি। তার মানে কি এই ডি এর জন্য আমাদের ইলেকট্রন ধরবে কয়টা? দেখো ডি এর জন্য আমাদের ইলেকট্রন থাকবে, ওই তুমি সূত্রে বসায় দাও, 2 ইন্টু কি 12 প্লাস 1, তার মানে কি 2 ইন্টু 2 ইন্টু ডি এর জন্য আমাদের, ডি এর জন্য কত? ডি এর জন্য হচ্ছে 2, ডি এর জন্য আমাদের এল এর মান হচ্ছে 2 প্লাস 1, 2 দুগুণা 4, 2 ইন্টু 2 দুগুণা 4 প্লাস 1, তার মানে কত ভাইয়া? 4 আর 1 কি 5, 2 ইন্টু 5, তার মানে কি 10টা। তার মানে কি ভাইয়া তুমি 10টা ইলেকট্রন পাইতেছো। ডি অরবিটালে তুমি কয়টা পাইছো? 10টা। ডি অরবিটালে কয়টা? 10টা ইলেকট্রন। এসে তো আমরা জানি 2টা, পিএ 6টা, ডিএ 10টা। আর এইটা হচ্ছে ভাইয়া আমাদের এম শক্তি স্তর। মনে আছে যখন আমাদের এন এর মান 3 তখন আমাদের এম শক্তি স্তর, আর এম শক্তি স্তরে আমরা কয়টা ইলেকট্রন পাইছিলাম? 2 6 10 10 16 আর 2 কি 18টা ইলেকট্রন আমরা পাইছিলাম ভাইয়া। এজন্য ভাইয়া আমাদের এই যে বলছিলাম যে আমাদের উপশক্তি স্তরটা আমাদের জানতে হবে, বুঝতে পারছি। তারপরে দেখো যখন আমরা এন এর মান আমরা 4 নিলাম তখন এল এর মান কত? 0 1 2 3। তুমি ঠিক ওই একই রুল ব্যবহার করে এফ এর জন্য তুমি 14টা ইলেকট্রন পাইবা, এবং এইখানে আমরা জানি যে 32টা ইলেকট্রন আমরা পেয়ে থাকি যখন আমাদের শক্তি স্তর কি থাকে? এন থাকে। এনে আমরা 32টা ইলেকট্রন পেয়ে থাকি। সো এখন আমরা দেখবো, এগুলো হচ্ছে আমাদের বেসিক। সবাই এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো আমাদের যে বহুল প্রতীক্ষিত ইলেকট্রন বিন্যাস, এইটা আমরা কিভাবে করব। দেখো ইলেকট্রন বিন্যাস ভাই খুবই ইজি, খুবই সিম্পল। জাস্ট এই নিয়মটা যদি তুমি অনুসরণ করো তাহলে হয়ে গেছে। আর বেসিক তো অলরেডি আমি বলে ফেলছি যা যা তোমাদের দরকার। সেটা হচ্ছে দেখো এই যে ইলেকট্রন বিন্যাস, এটা কিসের সাথে সম্পর্কিত ভাইয়া? এটা শক্তির সাথে সম্পর্কিত। এই যে দেখো শক্তির সাথে সম্পর্কিত। এখন শক্তি তুমি কিভাবে ব্যবহার করবা? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। কেন? কারণ হচ্ছে এই যে এন প্লাস এল এর নিয়ম অনুসারে তুমি শক্তি নির্ণয় করতে পারবা। সেটা হচ্ছে কি ইলেকট্রন যেটার শক্তি কম আগে ওই শক্তি স্তরে প্রবেশ করবে। কনসেপ্ট তো ক্লিয়ার? ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? আগে যে উপশক্তি স্তরের শক্তি কম সেই উপশক্তি স্তরে আগে প্রবেশ করবে। তাহলে আমরা এই যে দুইটা এই এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করি যে 3D এবং 4s এর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। সো তাহলে এই দুইটা উপশক্তি স্তরকে আমরা একটু দেখার চেষ্টা করি যে কার শক্তি বেশি ভাইয়া, এবং কার শক্তি আমরা কিভাবে দেখবো। এই দেখো আমরা এখানে লিখছি যে এনার্জির সাথে, এই যে এনার্জির সাথে কিন্তু আমাদের সম্পর্কিত ইলেকট্রন বিন্যাসটা। এই যে এনার্জি সমান কি, এই যে এইটা হচ্ছে আমাদের এনার্জি। যার এনার্জি যত কম ইলেকট্রন আগে তত সেটাতে আগে প্রবেশ করবে। যেমন আমাদের এই যে 3Dটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই যে 3Dর জন্য আমাদের n প্লাস এল, তাই তো? এখন n এর মান কত? 3 তো দেওয়াই আছে, 3 বসায় দাও। তারপরে কি এল কত ভাইয়া? ডি এর জন্য এল এর মান কত? 2। এটা তো আমরা একটু আগেই দেখে আসছি। বেসিক তো ভাইয়া অলরেডি দেখাই দিছি, তাই না? বেসিক দেখাইছি না? এল এর মান কত? ডি এর জন্য এল এর মান 2। তাহলে আমরা পাচ্ছি এইটার মান হচ্ছে 5। তারপরে দেখি একটু দেখার চেষ্টা করি, 5 পাইছি। তারপরে আমরা যদি 4s কে একটু দেখার চেষ্টা করি, দেখো ভাইয়া n এর মান কত? 4 প্লাস এল এর মান কত? n এর মান 4 প্লাস n এর মান কত ভাইয়া? s এর জন্য l এর মান হচ্ছে 0। তাহলে কি পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। তার মানে কি ভাইয়া এই যে 4s এর শক্তি কিন্তু 3Dর চাইতে কম। তাহলে আমাদের আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? আগে ইলেকট্রন আমাদের প্রবেশ করবে 4s এ। তারপরে কোথায় যাবে ভাইয়া? 3Dতে। কারণ হচ্ছে 3Dর শক্তি বেশি, 4s এর শক্তি কম। তাহলে আগে আমাদের ইলেকট্রন 4s এ যাবে, তারপরে হচ্ছে 3Dতে যাবে। সো ভাইয়া এখন আমরা কোনটা দেখবো? এখন আমরা দেখবো যে আমাদের যে ইলেকট্রনগুলো কোন উপশক্তি স্তরে, মানে কোন অরবিটালগুলোতে আগে প্রবেশ করবে। শক্তির ক্রমটা একটু দেখার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের বইও দেওয়া আছে, তাই না? তাহলে দেখো প্রথমে আমাদের ইলেকট্রন কোথায় আসবে ভাইয়া? প্রথমে আমাদের ইলেকট্রন আসবে 1s এ। 1s পূর্ণ হওয়ার পরে কোথায় আসবে?
টু এসে আসবে, টু এস পূর্ণ হওয়ার পর টু পিতে যাবে, তারপরে আসবে থ্রি এসে। দেখো টু এস তারপরে টু পি, দেখো টু পি ক্রস করে কিন্তু থ্রি এসে আসছে, তার মানে আগে টু পিতে যাবে, টু পি যদি পূর্ণ হয়ে যায় তারপরে কিন্তু আসবে থ্রি এসে আসবে। তারপরে দেখো তারপরে হচ্ছে দেখো থ্রি এস তারপরে যাবে থ্রি পিতে নাকি। দেখো আমরা যদি এটাকে এইভাবে একটু দেখি যে থ্রি পিতে যাবে, থ্রি পিতে যাওয়ার পর কি হবে ভাইয়া, থ্রি পিতে যাওয়ার পর আগে ফোর এসে আসবে, তারপরে থ্রি ডিতে যাবে। দেখো এটা হচ্ছে এরকম, এই যে তার মানে কি প্রথমে যাবে ওয়ান এসে, তারপরে হচ্ছে টু এসে টু পিতে, তারপরে থ্রি এসে, তারপরে থ্রি পিতে, থ্রি পিতে যাওয়ার পর ফোর এসে আসবে, তারপরে কোথায় যাবে থ্রি ডিতে যাবে, থ্রি ডিতে যাওয়ার পরে আবার কোথায় আসবে ভাইয়া ফোর পিতে আসবে, আবার ফোর ডিতে যাওয়ার আগে কিন্তু ফাইভ এসে আসবে। দেখো এইটা একটু মাথায় রাখবা, আর এটা তুমি এই যে নিয়ম আছে না, ওই নিয়মের মাধ্যমে তুমি একটু ওই সূত্রের মাধ্যমে দেখতে পারবে যে কোনটার শক্তি বেশি কোনটার শক্তি কম, যেটা শক্তি কম আগে ওইটাতে তুমি ইলেকট্রন দিয়ে দিবা। তারপরে দেখো তারপরে আমরা দেখতেছি এই যে এইটা এরকম হবে যে কোথায় যাবে, দেখো ফোর পিতে যাওয়ার পর কিন্তু ফাইভ এসে আসবে, ফাইভ এসে আসার পর কিন্তু ফোর ডিতে যাবে, তারপরে ফাইভ পিতে, তারপরে আবার দেখো এটা আমাদের হবে এরকম যে এই যে এটা এরকম একটু বাঁকা হয়ে গেছে না, এটা হবে এরকম, একটু দেখার চেষ্টা করি আমরা যে এটা কিরকম হবে, এই যে এই যে এই যে এই যে এই যে এরকম হবে। তারপরে কি হবে দেখো সিক্স হেসে আসবে, পরে কোথায় যাবে ফোর এফে যাবে, কিন্তু এটা মাথায় রেখো। আর আমাদের এত কিছু লাগে না, আমাদের শুধুমাত্র এই ফোর পি ফোর ডি পর্যন্ত আসলেই কিন্তু হয়ে যায়, আমাদের ফোর এফ পর্যন্ত যাওয়াটা বেশ এসএসসি লেভেলে এতটা যাওয়া লাগে না। হ্যাঁ জাস্ট এইটা একটু মাথায় রাখবা। তারপরে হচ্ছে এইটা এরকম, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের শক্তির ক্রম, প্রথমে ওয়ান এসে, তারপরে টু এসে, তারপরে টু পিতে, তারপরে থ্রি এসে, তারপরে থ্রি পিতে, তারপরে ফোর এসে, ফোর এসে আসবে, তারপরে হচ্ছে থ্রি ডিতে যাবে, তারপর ফোর পিতে, তারপরে ফাইভ এসে, তারপরে হচ্ছে ফোর ডিতে, তারপরে ফাইভ পিতে, তারপরে হচ্ছে সিক্স এসে, তারপরে ফোর এফে, তারপরে হচ্ছে ফাইভ ডি, সিক্স পি, সেভেন এস, ফাইভ এফ, সিক্স ডি, সেভেন পি, এইট এস। সো এই হচ্ছে আমাদের এই চার্টটা দেখবে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। সো তোমরা যদি এইটার শক্তিটা ব্যাখ্যা করতে চাও তাহলে ওই এন প্লাস এল এর নিয়ম অনুসারে করতে পারো। সো ভাইয়া এখন আমরা কি করব, এখন আমরা এই যে মৌলগুলো আছে না, এই মৌলগুলোর একটা ইলেকট্রন বিন্যাস দেখবো, তাই না? দেখো একেবারে ইজি না। দেখো হাইড্রোজেনের পরিমাণ কত, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1, তাহলে হাইড্রোজেন কি হবে ভাইয়া 1s হবে, কারণ এস এখানে আসেই একটা, তার মানে এই একটা কোন অরবিটালে যাবে, কোন উপশক্তি স্তরে যাবে, এস উপশক্তি স্তরে। তারপরে দেখো হিলিয়াম কত 2 না, তাহলে হিলিয়াম কত হবে, প্রথমে হচ্ছে 1s হবে প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে দুটোটা ইলেকট্রন যাবে, কারণ হচ্ছে এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ভাইয়া, কত 2, তার মানে আমরা এখানে কি দিতে পারি 2 দিতে পারি। তারপরে দেখো লিথিয়াম কত, লিথিয়াম হচ্ছে 1s, তারপর কি ভাইয়া 2s, 1s এ যাবে কোটা দুইটা যাওয়ার পর কি হবে, এটার যে আরেকটা ইলেকট্রন আছে না, এটা দ্বিতীয় শক্তি স্তরে যাবে, কোথায় যাবে এই যে এইখানে 2s 1 এ। তারপরে দেখো বেরিলিয়াম কত 4 না, তাহলে 1s 2s, তার মানে 1s 2 2s 2, বুঝা গেছে। 2s কি হবে ভাইয়া, এখানে 2 হবে। তারপরে দেখো ইজি কিন্তু 1s 2 2s 2, এটা কি নাইট্রোজেন কত ভাইয়া 7, আর তাহলে 1s 2 2s 2 চারটা 2p, এখানে হচ্ছে ভাইয়া 3 হবে। দেখো আমরা জানি পিতে সর্বোচ্চ 6টা যায়, তাই না? তো পিতে আমরা সর্বোচ্চ 6টা দিতে পারি, কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখবা, যখন পি অরবিটাল কিন্তু ওই যে অর্ধপূর্ণ আর হচ্ছে p6 পরিপূর্ণ অবস্থায় ওরা স্টেবিলিটি অর্জন করে, এটা একটু মাথায় রাখো। একটু পরেই দেখাইতেছি যে অর্ধপূর্ণ আর হচ্ছে কি পরিপূর্ণ অবস্থায় ওরা স্টেবিলিটি অর্জন করে, মানে স্থায়িত্ব অর্জন করে। তারপরে দেখো যখন আমরা ফ্লুরিনের কথা দেখবো, ফ্লুরিন কত ভাইয়া, ফ্লুরিন 9, তাইলে 1s 2 প্রথম শক্তি স্তর, তারপর হচ্ছে 2s 2 2p কত ভাইয়া, দেখো 4 4, তাহলে এখানে কি হতো কত হবে 5, তাহলে 1s 2 2s 2 2p 5 কত 1s 2 দুইটা 2s 2 দুইটা গেছে, p আরেকটা নিতে পারে, তাই না? এখানে তো আর নাই, যদি থাকতো আমরা দিয়ে দিতাম। সো ভাই সোডিয়ামটা আমরা একটু দেখার চেষ্টা করি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে। সোডিয়াম কত 11, তাহলে 1s 2 2s 2 2p, তারপর হচ্ছে ভাইয়া 3s। এখন 2p আর 3s এর মধ্যে কোনটা শক্তি বেশি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। 2 প্লাস এন p এর জন্য l এর মান কত 1, তাহলে 3, আর 3 প্লাস 0 মানে হচ্ছে 3। এখন দেখো ভাই দুটোটাই কিন্তু সেম, তাই না? তাহলে আমরা এটা দেখছিলাম না যে আগে কোনটাতে ইলেকট্রন প্রবেশ করবে, এই যে 1s 2s 2p, তারপর হচ্ছে 3s
3p 3d, দেখো এইভাবে ছিল না, এইভাবে, তার মানে কি আগে 2p-তে যাবে, তাই না? এইটা জিনিস মাথায় রাখুন যে এটা যদি তোমার মনে নাও থাকে, যদি এরকম থাকে যে এইটার n এর মান, এইটা একটু মাথায় রাখো ভাইয়া, যেটার n এর মান কম তার শক্তি কম, যেটার n এর মান কম তার শক্তি কম, তার মানে আগে আমাদের কোথায় যাবে? 2p-তে যাবে। তাহলে 2p-তে আমরা কত দিব? 2p-তে দিব আমরা 6, কারণ 2p সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারে কয়টা? 6টা, আমরা 6টা দিলাম, তারপরে যে একটা ইলেকট্রন আছে এটা আমরা এখানে বসাই দেবো, দ্যাটস ইট। বুঝতে পারছি ভাইয়া? খুবই ইজি এবং খুবই সিম্পল। তারপরে দেখো আমরা যদি আর্গনেরটা চিন্তা করি, আর্গন কত ভাইয়া? 18। এইটা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ আমরা এইটা একটু দেখার চেষ্টা করি, অনেক বড় হবে এটা। 1s2 2s2 2p6, কয়টা হয়েছে ভাইয়া? 10টা হয়েছে কিন্তু। তারপরে কি 3s2 তো যাবেই, তাই না? 3s2 যাবে, তারপরে আমরা 3p দিলাম, হ্যাঁ 3p দিলাম। 3p-তে কয়টা দেখো? 10টা আর 2টা 12টা, 12 আর 6 কত? 18 না? 12 আর 6 কিন্তু 18, তার মানে আমাদের 3p-তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, আমরা 3p-তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন দিয়েছি, আমাদের ইলেকট্রন বিন্যাস ফুলফিল হয়ে গেছে। এখন এইটা দেখো পটাশিয়াম যে 19, এইটা একটু ইম্পর্টেন্ট ভাইয়া, যে 1s2 2s2 2p6 3s2, 3p দেওয়ার পরে আমরা জানি 4s, তাই না? এখন দেখো এই যে 3p আর 4s এর মধ্যে ভাই কোনটার শক্তি বেশি? এইটা একটু দেখো তো, যে 3p আর 4s এর মধ্যে কোনটার শক্তি বেশি? দেখো 3 প্লাস p এর জন্য কত? p এর জন্য l এর মান হচ্ছে 2 5, আর 4 প্লাস 0 4, তার মানে এই যে 4s এর শক্তি কিন্তু ভাইয়া 3p-র চাইতে কম, তার মানে আগে কোথায় যাবে? 4s-এ যাবে, তাই তো? আগে 4s-এ যাবে। আমি দিলাম 4s-এ 2টা, তাহলে এখানে আছে কয়টা? কয়টা হয়েছে দেখো তো? 10টা আর হচ্ছে 2টা 12টা, আর 2টা কত? 14, তার আমাদের 14 15 16 17 18 19, তার মানে এইখানে হবে আমাদের 5টা, তাই না? এখন দেখো ভাইয়া তোমাদেরকে একটা কথা বলছিলাম যে এই যে পি যে উপশক্তি স্তর আছে ওইটা কিন্তু অর্ধপূর্ণ আর হচ্ছে পরিপূর্ণ অবস্থায় কি স্টেবিলিটি অর্জন করে। আর যখনই ভাইয়া তোমাদের এইরকম একটা অবস্থা তৈরি হবে যেখানে শক্তির ক্রম অনুসারে গেলেও তুমি এখানে 4s-এ 2টা দেওয়ার কথা, কিন্তু ভাইয়া যেহেতু এই যে পি উপশক্তি স্তর যেটা এইটা পরিপূর্ণ আর হচ্ছে অর্ধপূর্ণ অবস্থায় খুব বেশি স্টেবিলিটি অর্জন করে, তখন ওরা কি করে দেখো এখানে কিন্তু আর একটা ইলেকট্রন দিলে কিন্তু ও কিন্তু খুবই স্টেবল হয়ে যায়, খুবই শক্তিশালী হয়ে যায়, তাই না? খুবই স্টেবল হয়ে যায়। ওই স্টেবিলিটি অর্জন করার জন্য ভাইয়া এইখানে শক্তির ক্রম অনুসারের একটা ব্যতিক্রম ঘটে, কারণ হচ্ছে ওরা স্টেবিলিটি অর্জন করার জন্য ওইখান থেকে জোর করে ওরে ধমক ধমক দিয়ে এইখানে একটা ইলেকট্রন নিয়ে আসে এবং কি করে ওর যে কাঙ্ক্ষিত ফলাফল স্টেবিলিটি অর্জন করার জন্য ও এখানে 6টা ইলেকট্রন নিয়ে বসে থাকে। ওর ক্ষমতা খাটাইয়া পাওয়ার খাটাইয়া ওর কাছ থেকে জোর করে ভাইয়া নিয়ে আসে, কারণ হচ্ছে ও স্থিতিশীলতা অর্জন করতে চায়। এজন্য ভাই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় একটু ব্যতিক্রম। সো এইটা একটু দেখার চেষ্টা করবা। আর আরো যে ব্যতিক্রমগুলো আছে ঠিক ওই রকম ভাবে ডির জন্য ডি হচ্ছে 5 আর হচ্ছে 10, এই অবস্থায় সবচাইতে বেশি স্টেবিলিটি অর্জন করে। তার মানে ডি যখন 4 হবে ভাইয়া, ডি যখন 4 হবে তখন ও কারো কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে ওইখানে 5 বানানোর চেষ্টা করবে। আর যখন ডি 9-এ থাকবে তখন ও কি করবে? 9 থেকে 10-এ আসার চেষ্টা করবে। সো এইটা একটু দেখবা যে ব্যতিক্রমগুলো আছে, সেটা হচ্ছে ক্রোমিয়াম আর হচ্ছে আরেকটা মনে আছে। সো ওইগুলা যেগুলো ব্যতিক্রম আছে ভাইয়া ওগুলো একটু তুমি দেখার চেষ্টা করবা। আর আজকের এই ক্লাসটা যদি তুমি পুরোপুরি করো এবং পুরোপুরি নোট করো তাহলে দেখবা এইখান থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন তুমি কোনো প্রশ্নের উত্তরই কি করতে পারবা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবা, কোনো প্রশ্নের উত্তর তোমাকে স্কিপ করতে হবে না। সো যতটা টপিক আমি বুঝাইছি সর্বোচ্চ চেষ্টা করছি ভাইয়া। সো এই ক্লাসগুলো কি করবা তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা এবং SSC 26-এর জন্য কিন্তু ভাইয়া স্পেশাল কিছু নিয়ে আসবো। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।